আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকের পর্বে আলোচনা করব রয়্যালটি অ্যাকাউন্ট। সো রয়্যালটি অ্যাকাউন্টিং বিবিএ ফোর্থ ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু দ্বিতীয় চ্যাপ্টার। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সো প্রত্যেক বছর 10 থেকে 14 মার্কে অঙ্ক এসে থাকে এই অধ্যায় থেকে। সো আজকে আমি এই রয়্যালটি জিনিসটা কি বোঝানোর চেষ্টা করব, অর্থাৎ কি কি টপিক কভার করলে আমাদের এই অধ্যায়টা কভার হয়ে যাবে, টুকিটাকি আলোচনা করব। সো কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে রয়্যালটি জিনিসটা কি বা কিভাবে করতে হয় বোঝার জন্য। সো রয়্যালটি অ্যাকাউন্ট মানে সত্ত্ব ভাড়া হিসাব। সত্ত্ব ভাড়া কি? সত্ত্ব ভাড়া হচ্ছে, ধরুন আপনি একজন রাইটার। সো আপনার রাইটার বই লেখেন। সো বই লেখার পর যে বইটা পাবলিকেশন কিন্তু আপনি নিজে করতে পারেন, অথবা কোনো পাবলিশারকে দিয়ে করতে পারেন। যদি আপনি পাবলিশারকে অনুমোদন দিয়ে থাকেন বা অধিকার দিয়ে থাকেন, পাবলিশার আপনার বই বিক্রি করবে, বিক্রি করে এখান থেকে একটা কমিশন পরিমাণ আপনাকে দিয়ে দিবে। এই যে আপনি অনুমোদন দিয়েছেন তাদেরকে বই পাবলিশ করার জন্য, ইভেন বিক্রি করার জন্য, ওইখান থেকে যে একটা কমিশন আপনাকে দিচ্ছে, এই যে টাকাটা দিচ্ছে, একটা কমিশন দিচ্ছে, এই কমিশন হচ্ছে সত্ত্ব ভাড়া, অর্থাৎ অধিকার দেওয়ার কারণে তারা এই ভাড়াটা আপনাকে দিচ্ছে। সো এটা হচ্ছে রয়্যালটি। সো রয়্যালটি হওয়ার জন্য দুটা পক্ষ প্রয়োজন, অ্যাটলিস্ট একজন দাতা পক্ষ আর একজন গ্রহীতা পক্ষ। সো দাতা পক্ষ হচ্ছে ওই রাইটার, যিনি তার বই লেখার যে বইটা আছে, যেটা পাবলিশ করার বিক্রি করার অনুমোদন দিয়েছে, সেটা হচ্ছে দাতা। সেটাকে বলা হয় ল্যান্ডলর্ড অথবা লেজর বলা হয়। আর গ্রহীতা থাকতে হবে যে যেখানে একজন সেই সত্ত্ব ভাড়াটা গ্রহণ করে ভাড়া হিসেবে দিবে, লিজি। লিজি হচ্ছে ওই পাবলিশার, যিনি বই পাবলিশ করে বিক্রি করে। তো আশা করি দুটো পক্ষ বুঝতে পেরেছেন, ল্যান্ডলর্ড বা লেজর দাতা, আর একটা হচ্ছে লিজি মানে গ্রহীতা। তাদের মধ্যে একটা চুক্তি হয়ে থাকে, এগ্রিমেন্ট। আচ্ছা, বইটা কত বছর পাবলিশ করা হবে, কি পরিমাণ পাবলিশ করতে হবে, এরকম একটা চুক্তি থাকে। সো চুক্তির ক্ষেত্রে প্রথম যে চুক্তিটা থাকে সেটা হচ্ছে ডিউরেশন, কত বছর মেয়াদ পর্যন্ত ওই পাবলিকেশন বইটা পাবলিশন করবে, বিক্রি করবে। ধরুন 5 বছর, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, মোর অর লেস ক্যান বি। সো একটা ডিউরেশন থাকবে, এগ্রিমেন্টের মধ্যে প্রথমে একটা ডিউরেশন থাকবে। তারপর হচ্ছে তাদের মধ্যে পেমেন্ট সিস্টেমটা কিরকম হবে। তো পাবলিশার মূলত বই পাবলিশ করে বিক্রি করবে, ওইখান থেকে একটা কমিশন দিয়ে থাকবে, আর রাইটার এখান থেকে কমিশনটা পেয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে একটা মিনিমাম তাদের মধ্যে একটা কন্ট্রাক্ট থাকবে। রাইটার পাবলিশারের সাথে কন্ট্রাক্ট থাকবে, মিনিমাম আমাকে এত টাকা দিতে হবে ইয়ারলি। সো ইয়ারলি যদি এত টাকা দিতে হয়, ধরুন ইয়ারলি 30,000 টাকা, অর্থাৎ পাবলিশার রাইটারকে বছরে 30,000 টাকা কমে দিতে পারবে না। একটা বই বিক্রি করলে 5 টাকা দিতে হবে, ধরুন একটা বই বিক্রি করলে 5 টাকা, আর বাৎসরিক 30,000 টাকার নিচে দিতে পারবে না। তাহলে পাবলিশারকে কি পরিমাণ পাবলিশ করে সেল করতে হবে। তো একটা বই যদি 5 টাকা করে কমিশন দেওয়া হয়, মিনিমাম 6,000 বই তাকে ছাপাতে হবে রাইটারের দাবি মেটানোর জন্য। মিনিমাম 6,000, 500, 30,000 টাকা দিতে হবে। এর বেশি যদি উৎপাদন করে, দ্যাটস গুড। যদি 10,000 উৎপাদন করে, তাহলে 10,000 গুণ 5, 50,000 টাকা দিতে হবে। অর্থাৎ রাইটারকে পাবলিশার মিনিমাম 30,000, আর এর উপরে ফিকার দিতে পারবে। অর্থাৎ এর উপরে গেলে তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। অর্থাৎ 30,000 টাকা কম দিতে পারবে না, সেটা হচ্ছে মিনিমাম পেমেন্ট। তাহলে আমাদের অঙ্কের মধ্যে একটা মিনিমাম পেমেন্ট দেওয়া থাকবে, যে টাকার কমে তাকে দেওয়া যাবে না। অর্থাৎ এক ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি 30,000। এখন যদি অ্যাকচুয়ালি যদি 10,000 বই উৎপাদন করে বিক্রি করে, তাহলে অ্যাকচুয়ালি যে আছে তাই দিতে হবে, অর্থাৎ 30,000 নিচে দেওয়া যাবে না। এ হচ্ছে শর্ত, মিনিমাম পেমেন্ট। তারপর শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিং হচ্ছে এমন একটা মানে পার্ট, অর্থাৎ ধরুন আমি কিছুক্ষণ পূর্বে ধরে নিয়েছি 30,000 মিনিমাম দিতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি পাবলিশার 5,000 কপি উৎপাদন করে বিক্রি করেছে, অর্থাৎ পাবলিশ করে বিক্রি করেছে। তাহলে 5,000 কপি যদি পাবলিশ করে, তাহলে দেখা গেছে কি, পাঁচ একটা কপির জন্য, একটা বইয়ের জন্য 5 টাকা কমিশন দিত। তো 5 পাঁচে গুণ দিলে 25,000 দিচ্ছে। অর্থাৎ একটা বইয়ে 5,000, 500, 5 টাকা, আর 5,000 জন্য 25,000। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই রাইটারের মিনিমাম যে 30,000 দেওয়ার কথা, ওই টাকা আসতেছে না। কিন্তু রাইটার কিন্তু 30,000 টাকা কমে মানবে না, কম টাকা মানবে না। এই যে 5,000 এর ঘাটতি আছে, 25,000 হওয়ার পরে আরো যদি দরকার 30,000 হতো 5,000, এই 5,000 ঘাটতি পাবলিশার রাইটারকে দিতে হবে। অর্থাৎ মিনিমামের তুলনায় কোনো সময় যদি অ্যাকচুয়াল রয়্যালটি কম হয়ে যায়,
যে কম টাকাটা হবে সেটা হবে শর্ট ওয়ার্কিং। তো এই ক্ষেত্রে আমি ধরে নিলাম 25,000 হয়েছে রয়্যালটি, আর অ্যাকচুয়াল দিতে হচ্ছে মানে মিনিমাম দিতে হচ্ছে 30,000। তো অ্যাকচুয়ালি আর মিনিমামের পার্থক্য 5,000 কম, এটা হচ্ছে শর্ট ওয়ার্কিং। তো সেই ক্ষেত্রে পাবলিশার যদি এভাবে ঘাটতি দিয়ে যায়, ঘাটতি উদ্ধারের একটা পদ্ধতি আছে। এখন শর্ট ওয়ার্কিং রিকোপ, এখন পাবলিশার কি করবে? পাবলিশার তখন পরবর্তী বছর যদি মনে করেন বেশি বিক্রি করেছে, ধরুন 10,000 বিক্রি করেছে, ওইখান থেকে পাবলিশার এই শর্ট ওয়ার্কিং যে এই বছর ঘাটতিটা পূরণ করেছে, দিয়েছে রাইটারকে, ওই ঘাটতিটা আবার রিকুপ করতে পারবে। তো রিকুপ করার জন্য ওয়ে আছে অনেকগুলো, ওয়ের মধ্যে তিনটা ওয়ে। তিনটা ওয়ে হচ্ছে, অর্থাৎ মানে শর্ট ওয়ার্কিং রিকুপটা হচ্ছে এরকম যে পাবলিশার তো রাইটারকে ঘাটতিটা দিচ্ছে, তো পাবলিশারও রাইটারের কাছে একটা দাবি করবে যে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো এই বছর ঘাটতি হয়েছে, আমি ঘাটতিটা ফিল আপ করে দিয়েছি, 5,000 টাকা অতিরিক্ত আপনাকে দিচ্ছি, আমি হয়তো কম উৎপাদন করেছি, কম বিক্রি করেছি, তাই কমিশনটা কম আসছিল, কিন্তু আপনি তো কম মানছেন না, তো আমি ঘাটতি যেগুলো আছে ওগুলো আমি আপনাকে পূরণ করে দিচ্ছি। কিন্তু এই বছর আমার কম হয়েছে, ভবিষ্যতে যদি আমি বেশি বিক্রি করি, বেশি কমিশন আসে, বেশি সত্য আসে, ওইখান থেকে ঘাটতিটা আমাকে কভার করে দেবেন। যেহেতু আপনাকে 30,000 আপনাকে ঘাটতিটা পূরণ করে 30,000 দিচ্ছি, ভবিষ্যতে যদি আমি বেশি পরিমাণ সেলস করি, তাহলে বেশি পরিমাণ কমিশন যদি আপনার কাছে আসে, ওইখান থেকে ঘাটতিটা কভার করে দেবে। সেই ক্ষেত্রে অন্য একটা চুক্তি হয়ে থাকে তাদের মধ্যে। এই চুক্তিগুলো কিরকম হতে পারে? শর্ট ওয়ার্কিং রিকুপ করার রাইটার পাবলিশারকে এরকম দিতে পারে চুক্তি, বা রাইটারের সাথে পাবলিশার এরকম চুক্তি হতে পারে যে শর্ট ওয়ার্কিং কখন রিকুপ করতে পারবে, কত সময়ের মধ্যে রিকুপ করতে পারবে। ফার্স্ট কন্ডিশন থাকতে পারে এরকম, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে পার টু রিকুপ শর্ট ওয়ার্কিং ফার্স্ট 2 ইয়ার্স, অর্থাৎ প্রথম 2 বছরের মধ্যে পাওয়ার মানে অনুমোদন দিয়েছে যে প্রথম 2 বছরের মধ্যে যদি ঘাটতি হয়, অর্থাৎ প্রথম 2 বছরের মধ্যে শেষ করে ফেলতে পারে। এরকম বলা থাকে ফার্স্ট 2 ইয়ার্স, ফার্স্ট 3 ইয়ার্স, ফার্স্ট 4 ইয়ার্স। ফার্স্ট 2 ইয়ার্স, ফার্স্ট 3 ইয়ার্স, ফার্স্ট 4 ইয়ার্স যখন বলা থাকবে, ওই বছর পর্যন্তই শর্ট ওয়ার্কিংটা রিকুপ করতে পারবে। এখন প্রশ্নে বলা থাকলো ফার্স্ট 3 ইয়ার্স। ফার্স্ট 3 ইয়ার্স এর মধ্যে যদি শর্ট ওয়ার্কিংটা যদি আপনি রিকুপ করতে পারেন, প্রথম থেকে প্রথম বছর থেকে পরবর্তী প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর পর্যন্ত আপনি রিকুপ করতে পারবেন। যদি চতুর্থ বছর যদি রিকুপ করা হয়ে থাকে, তা আপনি রিকুপ করতে পারবেন, কারণ শর্ত হচ্ছে প্রথম 3 বছরের মধ্যে রিকুপ করতে হবে। এরকম প্রশ্ন যদি 4 ইয়ার্স পর্যন্ত বলা থাকে, তাহলে 4 ইয়ার্স পর্যন্ত আপনি রিকুপ করতে পারবেন, কিন্তু পঞ্চম বছরে যদি রিকুপ করা হয়ে থাকে, আপনি ওইখান থেকে করতে পারবেন না। এটা হচ্ছে প্রথম শর্ত। ফার্স্ট 2 ইয়ার্স, ফার্স্ট 3 ইয়ার্স, ফার্স্ট 4 ইয়ার্স, অর্থাৎ প্রথম বছর থেকে শুরু করে প্রথম 2 বছর, 3 বছর বা 4 বছর, এই কথা বলা থাকতে পারে। সেকেন্ড শর্তের মধ্যে বলা থাকতে পারে যে পার টু রিকুপ শর্ট ওয়ার্কিং ফলোইং নেক্সট সাকসিডিং 2 ইয়ার্স, 3 ইয়ার্স, হুইচ দ্য শর্ট ওয়ার্কিং ওয়ার্কার, ইন হুইচ দ্য শর্ট ওয়ার্কিং ওয়ার্কার, অর্থাৎ যে বছর সংগঠিত হোক না কেন, প্রথম বছর হলে পরবর্তী 2 বছর, পরবর্তী 3 বছর, একই কথা, ফলোইং পরবর্তী, নেক্সট পরবর্তী, সাকসিডিং পরবর্তী, পরবর্তী 2 বছর 3 বছর বলা থাকলে, অর্থাৎ যে বছরে ঘটনা হবে ওই বছর থেকে পরবর্তী 2 বছর 3 বছর। এটা যদি তিনতম বছরে যদি তৃতীয় বছর যদি সংগঠিত হয়, তৃতীয় বছর থেকে শুরু করে পরবর্তী 2 বছর, পরবর্তী 3 বছর, অর্থাৎ যে বছর ঘটনা ঘটে ওই বছরের থেকে পরবর্তী 2 বছর 3 বছর। আর এটা হচ্ছে প্রথম কোন বছর ঘটনা ঘটে ডাজন্ট ম্যাটার, প্রথম 2 বছর, প্রথম 3 বছর, প্রথম 4 বছর। আর এখানে ঘটনা যেখানে যখন ঘটে, এর পরে 2 বছর, 3 বছর, 4 বছর যখন থাকতে পারে। থার্ড হতে পারে শর্ট ওয়ার্কিং রিকুপ ওভার দ্য পিরিয়ড অফ লিজ, অর্থাৎ যত বছর চুক্তি আছে যে কোনো বছরে উদ্ধার করা যাবে। অথবা থাকতে পারে এন্টায়ার লিজ, মানে সমগ্র লিজ, বা থ্রু আউট দ্য টার্ম অফ লিজ, অর্থাৎ এটা টার্ম যতদিন আসে, ডিউরেশন যতদিন থাকবে, এর মধ্যে যে কোনো সময় উদ্ধার করতে পারবে। সো 3 পদ্ধতি অনুসারে আমাদের অঙ্কটা দেখে বুঝে করতে হবে। এখন আমাদের মেথড অফ রয়্যালটি, মেথড অফ রয়্যালটি অ্যাকাউন্ট, আমাদের নরমাল বেসিস আছে, মিনিমাম বেসিস আছে, সাব বেসিস আছে। সো হোয়াট আর টু বি ডান, আমাদের এই মেথডগুলোতে কি কি করতে হবে? নরমাল বেসিস প্রথমত আমার অ্যানালিসিস অফ রয়্যালটি, আমরা মূল অঙ্কে জানবো অ্যানালিসিস অফ রয়্যালটি। এখানে একটা ঘর করে আমাদের অ্যানালিসিস করতে হয়, অর্থাৎ কোন করে কত বসবে এগুলো আমাদের দেখতে হবে। আমাদের রিকমেন্ড যেতে পারে জার্নাল রিকমেন্ড যেতে পারে, আমরা জার্নাল করতে পারবো বা করতে হবে। রয়্যালটি অ্যাকাউন্ট, যেহেতু রয়্যালটি করছি, রয়্যালটি অ্যাকাউন্ট করতে হবে। ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, তারপর যেহেতু আমরা শর্ট ওয়ার্কিং এই অঙ্কের মধ্যে ঘটে থাকে, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট একটা করতে হবে।
অর্থাৎ নরমাল বেসিসে আমাদের এই 5টা রিকমেন্ড চাইতে পারে সর্বোচ্চ। তারপর হচ্ছে মিনিমাম বেসিসে আমাদের 5টা তো এখানে আছে, সাথে একটা বেশি করতে হবে। মিনিমাম বেসিস প্রথমে অ্যানালাইসিস অফ রয়্যালটি এটার মতোই করতে হবে, তারপর জার্নাল, রয়্যালটি অ্যাকাউন্ট, লেনোর অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আমাদের সরকারি অ্যাকাউন্ট, তারপর হচ্ছে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট। এই মিনিমাম রেন্ট অ্যাকাউন্টটা বেশি, এটা রিকমেন্ড চাইতে পারে। সাবলিস সাবলিস হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পার্ট, অর্থাৎ আপনি সাবলিস হচ্ছে আপনি লিজ নিয়ে কোনো সম্পদ লিজ নিয়ে যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন সেটা হচ্ছে সাবলিস। ধরুন আপনি একটা বাসা ভাড়া নিয়েছে, সেটা হচ্ছে আপনি ভাড়া নিচ্ছেন, কিন্তু আপনি ভাড়া নিয়ে যদি কোনো একটা অংশ যদি অন্য কাউকে আবার ভাড়া দেন সেটা হচ্ছে উপভাড়া। তো তদ্রূপ আপনি লিজ নিয়ে যদি কোনো একটা অংশ যদি অন্য কাউকে দিয়ে দেন সেটা হবে সাবলিস, অর্থাৎ লিজ নিয়ে অন্য কাউকে লিজ দেওয়া। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে ধরুন আমি ভাড়া যদি নেই, আমি ভাড়া মালিকের সাথে একটা সম্পর্ক থাকবে। আবার যদি ভাড়া নিয়ে যদি অন্য কাউকে দেই উপভাড়া, ওই উপভাড়া যে থাকবে তার সাথে আমার একটা সম্পর্ক থাকবে। তো সেই ক্ষেত্রে প্রথম অ্যানালিসিস অফ রয়্যালটি পেবল অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ মালিকের সাথে যে সম্পর্কটা ওইটার জন্য অ্যানালাইসিস করতে হবে। আবার অ্যানালিসিস অফ রয়্যালটি রিসিভেবল, অর্থাৎ আমি যে ভাড়া নিয়ে অন্য কাউকে দিচ্ছি তার সাথে একটা সম্পর্কে একটা অ্যানালাইসিস করতে হবে। তারপর প্রয়োজনীয় জার্নাল, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, রয়্যালটি অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট, সাবলিস অ্যাকাউন্ট, এই 7টা রিকমেন্ড চাইতে পারে। সো 3 মেথডে আমাদের কি রিকমেন্ড করতে হবে আর সেগুলো আমরা জানলাম। তো 3 মেথডে আমাদের অ্যানালিসিস টেবিল করতে হয়। সো অ্যানালিসিস রয়্যালটি, এখন আমাদের করতে হবে অ্যানালিসিস অফ রয়্যালটি। সো যেহেতু রয়্যালটি অ্যানালিসিস করতে হবে, অ্যানালিসিস টেবিলটা কিরকম হবে আমাদের একটু জেনে নেই। অ্যানালিসিস টেবিলটা এরকম হবে, এরকম ঘর করে নিতে হবে। মুখস্থ যদি বলি আপনারা 9টা ঘরের মাধ্যমে করতে পারেন। প্রথম বছর ইয়ার দিবেন, যেহেতু আমাদের 3-4 বা ইয়ার একটা শর্ত থাকবে। সো প্রথম করে ইয়ার দেওয়া থাকবে, ইয়ার করতে হবে। তারপর আউটপুট টোনস, সো অ্যাকচুয়াল আউটপুট টোনস আমাদের কিরকম আছে, অ্যাকচুয়াল রয়্যালটি ঘর করতে হবে। তারপর আউটপুট টোন হচ্ছে মনে করেন আপনি 2000 কতটি কপি ছাপালেন, আর এটার সাথে পার কপি রেটটা যদি গুণ করে অ্যাকচুয়াল রয়্যালটি হবে। আর মিনিমাম একটা চুক্তি থাকবে, মিনিমাম বলা থাকবে রেন্টটা। তারপর শর্টারিং ক্ষেত্রে 4টা গড়, সাফার কি পরিমাণ ক্ষতি হচ্ছে রিকুপ করতে পারবেন কিনা, ল্যাপস করতে হবে কিনা, রিটার্ন অফ ল্যাপস অথবা রিটার্ন অফ অথবা ব্যালেন্স কত আছে। তারপর অ্যামাউন্ট পেয়েবল কত টাকা আপনি ল্যান্ডলর্ডকে বা লেজারকে পরিশোধ করছে, এরকম একটা গড় করতে টোটাল 9টা কলাম দিয়ে। সো আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই টপিকে কি করতে হবে, কিভাবে করতে হবে। এগুলো আমরা পরবর্তী টপিকে আমরা আলোচনা করব প্র্যাকটিক্যালি। সো হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। স্টিল নাও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।